আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের নারী উদ্যোগ ও আসন্ন জাতীয় বাজেট নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। জি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, ইটিভিকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আজকে। জি, সামনে বাজেট, এই বাজেট নিয়ে প্রথমে আলোচনায় আসতে চাচ্ছি। আসছে বাজেটে নারীদের, নারী উদ্যোক্তাদের জন্য আসলে কি ধরনের প্রত্যাশা করছেন? এই বছরের বাজেটটা আমার মনে হয় একটু আলাদা হবে নারীদের জন্য, বিশেষ করে কারণ এই সরকার, নতুন সরকার কিন্তু নারী বান্ধব একটা বাংলাদেশ চাচ্ছেন, যে নারী বান্ধব হোক, সব জায়গায় নারীর কথা হচ্ছে। তো সেখানে আমরা মনে করি উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তার থেকে এবং নারী সমাজ থেকে, অফকোর্স সব উদ্যোক্তা থেকে আমরা মনে করি যে এবারের বাজেটটা ডেফিনেটলি নারী বান্ধব হবে এবং সব কিছুতেই যেখানে যেখানে নারীদের সমস্যা আছে সেগুলো অ্যাড্রেস করা হবে এবং ওইভাবে যে এই বাজেটটা তৈরি হবে ডিফারেন্টভাবে। সেটা হলো আপনার যে একটা ভালো জিনিস এই সরকার করেছেন, সেটা হলো ফ্যামিলি কার্ড। কারণ নারীরা কিন্তু আসলেই আপনার টাকা ছাড়া, ফান্ড ছাড়া আপনার কেউ আপনাকে মূল্যায়ন করে না, এটা দেখা গেছে। তো যার জন্য নাকি নারীদের হাতে যদি ফ্যামিলি কার্ডটা পাওয়া যায় তাহলে কিন্তু ফ্যামিলি থেকেও নারীদেরকে মূল্যায়ন করা হবে এবং সমাজ তো করবেই যখন ফ্যামিলি করছে। এবং সেখানটায় নারী কার্ডটা দিয়ে নারীরা তো অনেক কিছুই করতে পারবে। তো তাদেরও একটা হলো যে আমার হাতেও কিছু ফান্ড আছে, কিছু টাকা আছে, আমি যেভাবে ইচ্ছা খরচ করতে পারি। তো নারীরা অ্যাকচুয়ালি সংসারের জন্যই করে, বাইরের জন্য নারীরা খুব একটা করে না, তাদের যা পুঁজি আছে সংসারের দিকেই খাটায়। তো যাই হোক, এখন প্রবলেমটা হলো নারীদের যে এই যে উদ্যোক্তা হয়ে আসা, এটা কিন্তু আপনার প্রধান সমস্যা হচ্ছিল ফান্ড। কারণ তাদের নামে কোনো প্রপার্টি নেই, যে আপনি কোলেটারাল দিতে পারছেন না কারণ আপনার প্রপার্টি না, আপনার ফ্যামিলি কোলেটারাল দিতে চাচ্ছে না, বিব্রত বোধ করছে, কারণ এটা যদি আপনি সাকসেসফুল না হন বিজনেসে তাহলে তো আপনার ওনার প্রপার্টিটা চলে গেল। তো সেখানে নারীদের কিন্তু একটা বিরাট বাধা যে ফান্ড নাই, অনেক কিছু করতে চায় কিন্তু ফান্ডের অভাবে তারা পিছিয়ে যায়, এখনও উঠে আসতে পারছে না নারীরা। তো নারীদের জন্য কিন্তু আপনার ট্রেনিং অনেক হয়েছে, এসএমএ ফাউন্ডেশন করছে, বিসিক করছে, আরও নানা জায়গা থেকে আমরা করছি, উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, অন্য সংগঠনও করছে, কিন্তু তারপরেও জায়গা অনুযায়ী উঠতে পারছে না। কেন পারছে না? কারণ তাদের ফান্ডের অভাব। তো শুধু ট্রেনিং নিলেই তো হবে না, আপনার তো ফান্ড লাগবে। তো বলবো যে এই ফান্ডের ব্যাপারটা অবশ্যই এই বাজেটে যেন থাকে, যে দিতেই হবে নারীদের, কোনো একটা পার্সেন্টেজ ধরে দিবে, 2 হোক 3 হোক, এতটা পার্সেন্টেজ ফান্ড নারীদের ক্ষেত্রে যেতেই হবে প্রত্যেকটা ব্যাংক থেকে। এরকম যদি একটা আসে এবং যদি সেখানটায় যদি আপনার আর প্রত্যেকবারই যদি একটু ফলো আপ করেন সেন্ট্রাল ব্যাংক, তাহলে আমার মনে হয় নারীরা ঠিকমতো লোনটা পাবে। এই ফ্যামিলি কার্ড ছাড়া আর কি কি সুবিধা থাকতে পারে আসছে বাজেটে? এই নতুন তো আপনার ফ্যামিলি কার্ডটা আমি শুরুতেই বললাম, নতুন এসছে এটা। আর যেটা নাকি আপনার ফান্ড, বিশেষ তহবিল যেটা, সেটা তো আপনার দরকার, সেটা যেন ঠিক মতো আসে। সবসময় দেখা যায় দেয়া হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দেয়া হচ্ছে না, বাস্তবে দেয়া হচ্ছে না। তো সেই একটা জিনিস আছে। তারপরে আপনার আমি ব্যাংকারদেরকে রিকোয়েস্ট করব যেন ওনারা যখন নাকি কোনো নারী ঢুকে আপনার ফান্ড নেওয়ার জন্য বা লোনের জন্য, সেখানটা কোলেটারাল ফ্রি ফান্ড তো ডেফিনেটলি আমাদের 6 থেকে 10 লাখের মধ্যে হওয়া উচিত, কারণ নারীরা তো পুঁজি না পেলে ওনারা তো কাজ করতে পারবেন না, সেই একটা দিক আছে। তো আর সেখানে আরেকটা কথা বলবো যে ওনারা যেন প্রত্যেকটা নারীকে সমানভাবে ট্রিট করেন। কারণ একটা নারী আপনার ধরেন হাঁস মুরগি পালে, ওনার ইচ্ছা একটা ফান্ড নিয়ে একটা কিছু করার, কিন্তু যেহেতু উনি হাঁস মুরগি পালে, ওখানে যে ঠিকমতো বলতেও পারছে না যে উনি কী চান, কী করতে চান, তখন ব্যাংকাররা কিন্তু বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে আর ওই নারীকে কেটার করে না বা সেরকম দেয় না। তো আমাদের অনুরোধ থাকবে যে নারীগুলোকে আপনারা দেখবেন, বুঝিয়ে দিতে হবে যে কি কি করতে হচ্ছে। আর
আপনার যে এতগুলি ফর্ম ফিল আপ করতে হচ্ছে কি জন্য করতে হচ্ছে? আমি যদি একটু অন্য প্রসঙ্গে আসি, আপনি এই যে নারীদের জন্য বিশেষ তহবিল গঠন, এটা কিন্তু বরাবরই থাকে এবং প্রতি বছরই বাজেটে এই ধরনের একটা তহবিল গঠনের বিষয় থাকে এবং গত বাজেটে যদি বলি সেখানেও 125 কোটি টাকার একটা ফান্ড ছিল, কিন্তু ঘোষণা থাকলেও এক্সিকিউশনটা আসলে প্রপারলি আমরা কখনোই দেখি না এবং এটা নিয়ে অনেক অভিযোগও থাকে। আপনার মন্তব্য কি আসলে, আর এর দায়টা আসলে কাদের? এই দায়টা কাদের? এখন গভর্নমেন্টেরই অবশ্যই। কেন তার ডিসবার্স করতে পারছে না, এটা তো ওনাদের চিন্তা করা উচিত যে আমরা একটা দেওয়া হয়েছে, কেন এটা ফেরত যাবে? এটা তো ফেরত যেতে পারে না, অলরেডি বাজেটে এটা অ্যানাউন্স করা হয়ে গেছে, তো সেটা কেন ফেরত যাবে? এটা ডেফিনেটলি গভর্নমেন্টের ব্যাংকের দেখতে হবে যে কেন এটা হচ্ছে, এবং এবছর আশা করছি এরকম হবে না। আপনার আরেকটা সমস্যা তো আছে নারীদের, আপনার ওরা জানে না ইনফরমেশন, কারণ বাংলাদেশ ব্যাংকে কিন্তু অনেক ভালো ভালো স্কিম আছে নারীদের জন্য, কিন্তু নারীরা এভিল করে না। ব্যাংক সবসময় বলে আপনাদের এত কিছু আছে কিন্তু আপনারা তো আসেন না। নারীদেরকে তো জানতে হবে, তো জানানোর ওনারা শুধু লিখে রাখবেন, একটা পেপারে হয়তো সার্কুলার দিলেন যে এই জিনিসগুলো আছে, ওটা তো নট এনাফ একটা নারীর জন্য, কারণ সব নারী তো পেপার দেখতে পারে না বা সময় হয় না, সময় বলবো না, পারে না, হয় না ওনাদের। তো সেখানে আমরা মনে করি বিলবোর্ড করা উচিত, আর আপনার তার সাথে উঠান বৈঠকেও জানানো উচিত যে আমাদের এই স্কিমগুলো আছে, তাহলে না নারীরা বুঝবে যে আমাদের জন্য আসলে অনেক স্কিম আছে, আমরা যে ওগুলো নিতে পারি। কিন্তু অনেক সময় তো আমরা এরকম অভিযোগও শুনি যে আসলে এই যে নতুন নারী উদ্যোক্তা যারা আছেন ওনারা যখন ঋণের জন্য অ্যাপ্লাই করেন, আসলে অনেকেই বলেন যে পলিটিক্যাল আইডেন্টিটি ছাড়া বা কোনো ওরকম মানে স্ট্রং লবিং ছাড়া আসলে সেই ঋণটা তারা সহজ শর্তে ঋণ সেটা কিন্তু পাচ্ছেন না। এটা সত্যি কথাই শুনেছেন, ওই জিনিসটা যেন এবার না হয়, সেটাই আমাদের প্রত্যাশা, যে পলিটিক্যাল থাকতে হবে কিংবা আমার পরিচিত থাকতে হবে, না হলে আমি লোনটা পাবো না, সেই জিনিসটা যেন এবারের বাজেটে আমরা না দেখি। আমরা বারবারই কথাটা বলে যাচ্ছি যে এই জিনিসটা যেন না আসে। আর স্টার্ট আপ বিজনেস যারা করবে, শুরু যারা করছে, তাদের জন্য একটা 3 বছরের একটা ট্যাক্স ফ্রি একটা থাকতে হবে, যে তাকে তো কাজ করার সুযোগ দিতে হবে। আজকে আমি ফান্ড পেলাম, আমি তো কালকেই তো আমার বিজনেসটা শুরু হয়ে যাচ্ছে না, আমার তো একটু টাইম লাগবে, দাঁড়াতে সময় লাগবে, হ্যাঁ একটু রেডি করতে হবে, তারপরে আমি সেল করা শুরু করব কিংবা যেটাই হোক। তো সেই গ্রেস পিরিয়ডটা ডেফিনেটলি নারীদের জন্য দরকার। আর স্টার্ট আপে ডেফিনেটলি এটা একটা বিরাট ইস্যু, যেখানে নাকি স্টার্ট করতে পারছে না, কারণ নারীরা দেখবেন যেদিনই লোনটা নেয় সেদিন থেকে কিন্তু ওনারা চিন্তা করে যে চলে আসে আমরা কিভাবে পে করব, মানে কবে পে করব। তো ওই চিন্তা করতে করতে তোর বিজনেসই ঠিক মতো করতে পারছে না, সেটাও তো আমাদের দেখতে হবে, কারণ ওকে তো একটু দিতে হবে, যে সেটেল করতে হবে তাকে, যে সে বিজনেসটা শুরু করুক, সেই জিনিসটা তাদের দেখতে হবে। আর যে ব্যাংক থেকে নিচ্ছে লোনটা, সেই ব্যাংকারও কিন্তু তাকে এসে দেখতে পারে যে তার কতটুকু কাজ আগালো, কত প্রোগ্রেসটা কি হচ্ছে, তাতে করে কিন্তু নারীটা এনকারেজ হবে, বুঝবে যে না আমার সাথে আছে, ব্যাংক আছে। তো এগুলো একটা বিরাট ব্যাপার। প্লাস আরেকটা আছে আপনার কোনো আউটলেট নেই, যে নারীরা যে প্রোডাক্টটা তৈরি করলো, এখন এই তৈরি করে আমি কোথায় বিক্রি করব। যেমন ধরেন পিকল, আমরা তো সবাই আচার পছন্দ করি, শুধু আমরা কেন, আপনার এই সুদূর বিদেশেও ওয়েস্টার্ন কান্ট্রি বলেন, যেখানেই বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, সবাই কিন্তু এটা করে। তো সেখানে আপনার ইংল্যান্ডে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে কিন্তু বেশিরভাগ ইন্ডিয়ান রেস্টুরেন্টই বাংলাদেশি ওন করে। তো তারা কি করে যে এখান থেকে তো অফকোর্স অনেক পিকল যায় বাংলাদেশ থেকে, নারীরা কি করে সেটা বোঝে না যে আমি কি করে এক্সপোর্ট করব। তো তখন উনি কম দামে ওই ভদ্রলোক যে এক্সপোর্ট করে তার কাছে তার প্রোডাক্টটা বিক্রি করে দিচ্ছে। তো তাতে করে কিন্তু নারীর লাভ হচ্ছে না, সে যে একটা উদ্যোক্তা, তাই সে কিন্তু ওই জায়গায় থেকে গেল, সে যে লন্ডনে পাঠালো। রপ্তানিমুখী পণ্যে নারীর অংশগ্রহণটা বাড়াতে আসলে এই বাজেটে কি ধরনের প্রণোদনা প্রয়োজন বলে মনে করছেন আপনি? তাদেরকে গ্রেস পিরিয়ড দিতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে, এক্সপোর্ট কি করে করতে হয়, এক্সপোর্ট করলে সুবিধাটা একটা নারী কি পায়, সেগুলো সব তাদেরকে বোঝাতে হবে। এই জিনিসটা একটা আমরা বারবারই বলে আসছি যে ডেফিনেটলি এক্সপোর্টের ব্যাপারে আমরা চাচ্ছি যে নারীরা এখন এক্সপোর্ট করুক, কারণ অনেক হয়েছে, অনেক নারী কিন্তু এগিয়ে গেছে, কাজ করছে, কিন্তু ঠিকমতো করতে পারছে না। তো সেখানে আমাদের কথা হলো ট্রেনিং করাতে হবে।
আর আপনার এক্সপোর্ট যেভাবে করতে হয় খরচটা দেখতে হবে যে যতটুকু স্পেসিফিক নারী যদি একটু পারে। জানতে চাই কি ধরনের ট্রেনিং প্রয়োজন, সবার আগে যদি ফার্স্ট প্রায়োরিটি বলি সেই জায়গাতে তো কোন ট্রেনিংগুলো মাস্ট আসলে দেওয়া উচিত তাদের? কিভাবে এক্সপোর্ট করতে হয় এবং প্রোডাক্টটা এক্সপোর্ট যে তুমি করবে প্রোডাক্টটার মানটা যেন ঠিক থাকে, সেটা না হলে তো এক্সপোর্ট করতে পারবে না। তারপরে কোথায় যেতে হবে, কি কথা বলতে হবে, কোনটা বললে তুমি এভাবে কাজটা এগিয়ে নিতে পারবে, হয় না, তোমার তো কথা বলতে হবে তো তাদের সাথে। তো সেগুলো প্লাস সে যে এক্সপোর্ট করছে তার যে খরচটা, সেই খরচটাও সরকারকে যদি বহন করে 50-50, তাহলে একটা নারীর জন্য খুবই সুবিধা হবে যে আপনার এক্সপোর্ট করতে। আপনার হ্যান্ডিক্রাফটস কিন্তু আপনার জার্মানিতে খুব যায়, আচ্ছা, পছন্দ, খুবই ওরা ইয়ে করে। মেলাতে গেলে তো একটা হ্যান্ডিক্রাফটসও ফেরত আসে না, সবই বিক্রি হয়ে যায়। তো আমি মনে করি আমাদের শুধু পিকেল কেন, হ্যান্ডিক্রাফটস আছে, লেদার আইটেম আছে, অনেক আইটেম আছে, কিন্তু গভর্নমেন্টকে সদিচ্ছা করে এগিয়ে আসতে হবে নারীদেরকে সাহায্য করার জন্য। এবং আপনি বলছিলেন কিছুক্ষণ আগে বিভিন্ন অর্গানাইজেশন বা সরকারিভাবে নারীদের ট্রেন আপের ব্যবস্থা করা হয়, যেখানে আপনারাও করছেন। আমরা একটু এই বিষয়টা নিয়ে জানবো যে কী ধরনের ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট আপনাদের থাকে, সেটা একটু আমাদের দর্শকদের জন্য থাকবে। তার আগে একটু বিরতি দিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে নারী উদ্যোগ ও আসন্ন জাতীয় বাজেট নিয়ে কথা বলছিলাম উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়ালের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু একটু জানতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন বিভিন্ন অর্গানাইজেশন থেকে শুরু করে সরকারিভাবে বা আপনাদের উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনও নারীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকেন এবং অনেক ট্রেনিং ফ্রি অফ কস্টেও হচ্ছে। কিন্তু আপনি আরও একটা কথা বলেছিলেন যে প্রান্তিক পর্যায়ে অনেক নারীরাই হয়তো এটা জানে না যে এখানে অ্যাপ্লাই করার সিস্টেমটা কি, সেগুলো যদি একটু জানতে চাই। আমাদের যে ট্রেনিং করায় সেগুলো আমরা পেপারে তো দেই, তারপরে ট্রেনিং সেন্টার যেগুলো আছে ঢাকার ভেতরে বা ঢাকার বাইরে, তাদেরকেও বলি যে তাদেরকে তোমরা ট্রেনিং সেন্টারে যখন আমরা ট্রেনিং করাবো নিশ্চয়ই তাদের সাথে যোগাযোগ আছে, তাদের থেকেও আমরা নেই যে নারীরা আসুক। তো এখানে দুটো কথা হয়েছে। এখন যেটা হলো যে প্রান্তিক নারীরা জানেন না যে স্কিমের কথা, বাংলাদেশ ব্যাংকে যে কতগুলো স্কিম আছে ট্রেনিংয়ের কথা বলবো না, লোন দেওয়ার ব্যাপারে, এবং তার সাথে ট্রেনিংও এসে যায়, সেগুলো জানেন না। সেগুলো আমাদেরকে জানাতে হবে উঠান বৈঠক বা ওরকম কিছু ইয়ে করে। আর আমরা যে ট্রেনিং করাই আমরা ইউনিভার্সিটিতে কলেজগুলোতেও জানাই যে এরকম একটা ট্রেনিং হবে, নারীরা কে কে ইন্টারেস্টেড, তো সেভাবেও নারীরা আসে এবং আসলে পরে ফ্রি অফ কস্টে করানো হয়। কিন্তু যারা করাচ্ছে, যেমন উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, গভর্নমেন্ট থেকে এটা সিসি, তাদেরকে ইয়ে করতে হয় যে যতগুলো ট্রেনিং দেয়া হচ্ছে তোমরা দিচ্ছ, সবাইকে তোমাদের হয় বিজনেস প্রোভাইড করতে হবে, হেল্প করতে হবে, নয় কোনো চাকরি, দুটোর একটা দিতে হবে। তো সেই করে কিন্তু নারীরা বেশ এগিয়ে যাচ্ছে এই ট্রেনিংগুলোতে। আবার অনেক ট্রেনিং হয় অল্প কিছু একটা ফান্ড নিয়ে, যে অল্প কিছু একটা 300 টাকার করে নিলাম, কিন্তু আমরা ট্রেনিংটা ভালো মতো একটা ট্রেনিং হচ্ছে 5 দিনের। তো সেখানে হয় কি 5 দিন অনেকেই চায় যে আমি শিখেছি, অনেক কিছু শিখেছি আপা, আমি এখন বিজনেসে ঢুকতে চাই, অ্যাপ্লাই করতে। হ্যাঁ, এখন ঢুকতে চাই বলাটা মানে তো ফান্ডের ব্যাপার থাকে, হ্যাঁ, তো তখন সে ইয়ে হয়ে যায়। তো এসএমই ফাউন্ডেশন থেকে এখন ঠিক হয়েছে যে আমরা একটা স্টার্ট আপ বিজনেস করার জন্য যদি দেখি যে আমরা ভালো ট্রেনিং করেছেন যে পারবে, তাদেরকে আমরা একটা ইয়ে দিব। সেক্ষেত্রে কি ওই যে ফান্ড কালেক্টের জন্য বা ঋণের জন্য আপনারাও সহায়তা করে থাকেন? আমাদের অ্যাসোসিয়েশন থেকে না, আমরা এখান থেকে করি না, আমরা পরিচয় করিয়ে দিই ব্যাংকের সাথে। তো সেটা আর এসএমই ফাউন্ডেশনও এখন দিচ্ছে কম সুদে। তবে আমি মনে করি সুদটা 3 থেকে 4-এর উপরে যাওয়া উচিত না নারীদের জন্য, এসএমই নারীদের জন্য। তো সেই জিনিসটা গভর্নমেন্টকে এবার বাজেটে আনতে হবে যে 3 থেকে 4, এর বেশি যাওয়া উচিত না। কারণ আপনার সেন্ট্রাল ব্যাংক থেকে নেয় তারা 1%-এ, যদি আমি বুঝে থাকি, তো সেখানে 4% একটা নারীকে দেয়া তো এমন কোনো বড় ইয়ে না। আর আপনার যা আপনি লোন দিচ্ছেন এক একটা ব্যাংক,
তার 2%ও লোন যদি শুধু নারীদেরকে দেয়া হয় এবং যদি মনে হয় যে আমি এটা পাবো না, চোখ বন্ধ করে থাকি, এটা আমার ফেরত আসবে না, কিন্তু এটা ফেরত আসবে। বড় বড় যারা লোন নিচ্ছেন বিরাট বিরাট আকারে, তাদেরগুলো রিশিডিউল হচ্ছে, নারী উদ্যোক্তাদের তাদেরগুলো ফেরত রেশিওটাই তো আসছে না। এখনো কম, অনেক কম। হ্যাঁ, কম কিন্তু ফেরত আসে। যতটুকুই নারী নেন ওনারা কিন্তু পুরোটাই ওনারা ফেরত দিচ্ছেন গভর্নমেন্টকে। তো সেই জায়গায় আপনার আমার মনে হয় যে একটু থাকা উচিত। আর ট্রেনিংয়ের কথা তো বললামই, আমরা যে ট্রেনিং করাচ্ছি, ট্রেনিং আরও অনেকেই করাচ্ছে। তো ট্রেনিং করিয়ে কিছু কিছু জায়গায় আমরা তাদেরকে প্রোভাইড করছি, চাকরি কিংবা বিজনেসে করতে চাইলে হেল্প করছি, কিভাবে করতে হবে, কোথায় যেতে হবে, কোন ব্যাংকের সাথে লিয়াজন করে দিচ্ছি। তো এভাবে আমরা তো আর অনেক নারী উদ্যোক্তাদের কর ছাড়ের বিষয়ে একটা দাবি রয়েছে, এটা নিয়ে কি বলবেন? এটা তো আমাদেরও দাবি জি, যে কর যদি এত দিতে হয় তাহলে একটা নারী কি করে আপনার বিজনেসে আগাবে? সে হয়তো 2-3 লাখ টাকার বিজনেস করছে কিংবা তারও কম, আপনার 20-30 হাজার টাকা আপনি কর দিয়ে দিচ্ছেন, তো তাহলে আর তার থাকলো কি? তার তো বিজনেসও রোল করতে হবে। তো সেখানটায় আমরাও মনে করি যে করেরও এটা দেখা উচিত গভর্নমেন্টের, যে ওইভাবে কর নেওয়া না। বারবারই আপনি প্রোডাক্ট কিনছেন, কর নিচ্ছে, বিক্রি করছেন, সেম জিনিস বিক্রি করছেন, কর নিচ্ছে। সব ব্যাপারেই একটা জিনিসে কিন্তু আপনি 3-4 বার কর দিচ্ছে। তো সেই জিনিসগুলো আমরা এনবিআরই গেছিলাম, কথা হয়েছে যে আমরা এগুলো একটু দেখতে হবে। এটা এভাবে দিলে তো নারীদের, আমরা যখন সবাই চাচ্ছি, গভর্নমেন্ট চাচ্ছে নারীরা উঠে আসুক, কিন্তু এগুলোর দিকে আমরা যদি না দেখি তাহলে নারীরা কি করে উঠে আসবে? আমি কিছুদিন আগে হাওড়ে গেছিলাম। জি, তো আসলে হাওড়ে যেয়ে দেখলাম যে ধান বানে নারীও পুরুষও, এককালীন ধান হয় ওখানটায়। এত সুন্দর জায়গা, সবারই যাওয়া উচিত। বাংলাদেশে সবাই যায় বিদেশে ভ্রমণ করতে, কিন্তু আমার মনে হয় আমাদের দেশে হাওড়ের অনেক কিছু, সৌন্দর্যটা অনেকেই হ্যাঁ। দেখেনি এখনো। কিন্তু একটা জিনিস আমার খুব লাগলো যে পুরুষরাও কাজ করছে, নারীরাও করছে। আচ্ছা, পুরুষরা আপনার ধান কাটছে, মাথায় করে আনছে, তার জন্য তাদের হলো মজুরি হলো 1250 টাকা। আর একজন নারী সকালে উঠে রান্না করে পুরুষকে খানা দিচ্ছে, বাচ্চাদেরকে দিচ্ছে, শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছে, তারপরে দৌড়ায় সে যাচ্ছে বাইরে ধান বানতে, ধান সিদ্ধ করতে, ধান শুকাতে, ধান নিয়ে কাজ করতে, আবার বিকালবেলা এসে স্বামীকে খানা দিচ্ছে, বাচ্চাদেরকে দেখছে, পড়াশোনা দেখছে, বাচ্চাদের ঘর গুছাচ্ছে। তার কত জানেন? 550 টাকা। তো এই বৈষম্যটা আমার তো মনে হয় যে 1250 হওয়া উচিত মহিলার, আর 550 হওয়া উচিত পুরুষের। এই যে নারী পুরুষের মজুরি বৈষম্য নিয়ে আসলে বিভিন্ন সময় কথা হলেও এটা নিয়ে আসলে কেউ সেভাবে কোনো উদ্যোগ নেয়নি। তারপরে হাওড়ের আরেকটা জিনিস যে আপনার কম, কি বলে এটাকে, হেলথ, নারীদের কোনো হেলথের হেল্প নাই। আচ্ছা, তো সেই জিনিসটা আমার মনে হয় গভর্নমেন্টের একটু দেখা উচিত। আর প্রেগনেন্ট নারীদের তো অনেক কিছু দরকার হয়, সেগুলো একটা কিট হিসাবে ডেফিনেটলি তাদেরকে প্রোভাইড করা। জি, আমরা আশা করছি আসলে নারীদের মেইন স্ট্রিমে আনতে হলে এই নতুন বাজেটে আসছে, বাজেটে হয়তো সে ধরনের কোনো প্রণোদনাই দেয়া হবে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের নারী উদ্যোগ ও আসন্ন জাতীয় বাজেট নিয়ে কথা বলছিলাম উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আওয়ালের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।